হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লাস। আমরা তাহলে সেল বা অরবিট সম্পর্কে পড়েছি, তাই তো? আমরা সাবসেল পড়েছি আর আমরা অরবাইটাল সম্পর্কে পড়েছি। আমরা দেখেছিলাম যে সেল বা অরবিট যেটা সেটা হচ্ছে 2 ডাইমেনশনাল, তাই তো? আর সাবসেলটা হচ্ছে 2 ডাইমেনশনাল। এই দুটো কনসেপ্ট আমরা প্রথমটা পেয়েছিলাম, প্রথমত রাদারফোর্ড বলেছিলেন, তারপর বোর আমাদের কনসেপ্ট দিয়েছিলেন। তারা বলেছিলেন যে সেল বা অরবিট গুলো হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা আমাদের সার্কুলার 7টা যে পাথ থাকে সেই পাথ, তাই তো? যখন কোয়ান্টাম কেমিস্ট্রি পড়লাম তখন আমরা জানলাম যে এটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা এন দিয়ে তাকে ডিনোট করা হয়, তাই তো? আচ্ছা, সাবসেলের কনসেপ্ট কে দিলেন? সাবসেলের কনসেপ্ট দিলেন সমারফিল্ড। তিনি এসে কি বললেন যে প্রত্যেকটা যে সেল থাকে সেই সেলগুলো আবার কিছু সাবসেলে বিভক্ত থাকে, সেগুলো উপবৃত্তাকার হতে পারে। উপবৃত্তটা যখন মেজর এক্সিস আর মাইনর এক্সিস সমান হয়ে যায় তখন সেটা পুরোপুরি বৃত্তে পরিণত হয়, এরকম আমরা পড়েছিলাম। ওকে, এইবার আসছি অরবাইটাল বা কক্ষক। এটা বাংলায় কি? এটা হচ্ছে কি কক্ষ, এটা হচ্ছে উপকক্ষ বা সাবসেল, আর এটা হচ্ছে গিয়ে কক্ষ। এইবার আসছি কক্ষকের কথায়। তাহলে আমরা এতদিন 2 ডাইমেনশনাল কনসেপ্ট আমাদের মধ্যে ছিল, এবার আসবে 3 ডাইমেনশনাল কনসেপ্ট। কিভাবে? চলো দেখা যাক। তাহলে আজকে আমাদের আলোচ্য টপিক হচ্ছে অরবাইটাল। তাহলে সেল আমরা দেখেছিলাম এন দিয়ে ডিনোট করছি, সাবসেলকে এন এর থ্রু দিয়ে আসছে, অর্থাৎ অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার দিয়ে আসছে, তাই তো? অর্থাৎ তাকে আমরা এল দিয়ে ডিনোট করছিলাম। এল ইজ ইকুয়াল টু ছিল 0 to n-1, তাই তো? এন এর ভ্যালু যত হবে ঠিক তার এক ফর্ম, মানে n-1 তম যে সেলটা সাবসেলটা ছিল সেটা ছিল সার্কুলার, বাকি সবগুলো ছিল উপবৃত্তাকার, তাই তো? যত এন এর মানে এই এল এর ভ্যালুটা যত n-1 থেকে ছোট হয়ে যাবে তার উপবৃত্তটা তত ভালো উপবৃত্ত হচ্ছিল, এসেন্ট্রিসিটিটা তত বেশি ইনক্রিজ করছিল, তাই তো? এগুলো আমরা সব পড়েছি। এইবার আসছি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা এমএল এর ভ্যালু আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম -L2 +L পর্যন্ত, এরকম আমরা দেখেছিলাম, তাই তো? তাহলে এই যে এল এর কতগুলো ভ্যালু আমরা পড়েছিলাম? এল এর ভ্যালু পড়েছিলাম L ইজ ইকুয়াল টু যখন 0 তখন তাকে বলছিলাম S, L ইজ ইকুয়াল টু যখন 1 তখন তাকে বলছিলাম P, L এর ভ্যালু যখন 2 তখন হচ্ছিল গিয়ে D, আর L এর ভ্যালু যখন 3 তখন তাকে আমরা বলছিলাম F। এই S, P, D, F এই যে টার্মগুলো, এই টার্মগুলো আসছে স্পেকট্রা থেকে, ঠিক আছে? নানান রকমের স্পেকট্রা পাওয়া যায়, তো কোনো স্পেকট্রাটা মনে করো একদম শার্প হয়ে গেল, সেই শার্পের এস, শার্প থেকে এস আসছে, ঠিক আছে? কোনটা প্রিন্সিপাল, মানে মনে করো অনেকগুলো স্পেকট্রা পাওয়া যায়, তো তোমরা সেই ইসিজি ইইজি এসবের রিপোর্ট দেখেছো তো, এরকম হয় কিনা, তাই না? তো তার মধ্যে মনে করো একটা স্পেকট্রা মানে একটা লাইন, অনেকগুলো লাইন পাওয়া যাচ্ছে, অনেকগুলো পিক পাওয়া যাচ্ছে, তার মধ্যে মনে করো একটা লাইন সবচেয়ে বেশি প্রিন্সিপাল অবস্থায় আছে, প্রিন্সিপাল মানে মুখ্য অবস্থায় আছে, সেই প্রিন্সিপাল থেকে আসছে পি, ঠিক আছে? ডিফিউজড থেকে আসছে ডি, ফান্ডামেন্টাল থেকে হচ্ছে কি এফ। ডিফিউজড মানে হচ্ছে কি এরকম ডিফিউজড মানে ব্যাপ্ত থাকে যেটা, ঠিক আছে? আর ফান্ডামেন্টাল থেকে আসছে এফ। তাহলে আমাদের স্পেকট্রোস্কোপিক টার্ম থেকে আমরা এই সমস্ত টার্মগুলো পাচ্ছি। ওকে, তাহলে এই এসপিডিএফ এই যে কক্ষকগুলো আছে বা অরবাইটালগুলো আছে, এই অরবাইটালগুলো অ্যাকচুয়ালি কেমন দেখতে, এগুলো 3 ডাইমেনশনাল কনসেপ্ট আমরা আজকে নেব। দেখো 2 ডাইমেনশনালি আমরা কি বলেছিলাম? ইলেকট্রনটা এরকম সার্কুলার বা উপবৃত্তাকার পথে ঘুরতে থাকে, এটা আমরা পড়েছিলাম। এবার আমরা বলছি যে ইলেকট্রনটার গতিবেগ তো অনেক বেশি, আমরা যখন বি এর ক্যালকুলেশনটা করেছিলাম আমরা দেখেছিলাম ইলেকট্রনের গতিবেগ অনেক বেশি, ঠিক আছে? প্রায় আলোর গতিবেগের কাছাকাছি। তাহলে যখন একটা ফ্যান ঘুরে তখনই আমরা 3টে ব্লেডকে ডিস্টিংগুইশ করতে পারি না, আমরা সেই জায়গাটাতে কি দেখি? সেই জায়গাটাতে দেখি একটা ক্লাউড ঘুরছে। তাহলে ইলেকট্রনটা যখন ঘুরবে তখন ওই জায়গাটাতেও তো একটা ক্লাউড তৈরি হবে, তাই না? তাহলে এই যে ক্লাউডটা এবং ইলেকট্রনটা শুধু কি একটা সরলরেখা বরাবর যাবে? নিশ্চয়ই না, তার মানে 1D তো নয়, 2D মানে সার্কুলার অ্যান্ড আমরা ইলিপ্টিক্যাল, এই দুটো কনসেপ্ট পেয়েছিলাম। তাহলে 2 ডাইমেনশনালও নয়, ইলেকট্রনটা কি 2 ডাইমেনশনাল পথেই শুধুমাত্র ছুটোছুটি করবে? তাও নয়, সেটা সামনেও আসতে পারে, পিছনেও যেতে পারে, নানান রকম ভাবে হতে পারে, সেটা তাহলে নানান রকম হতে পারে। এই যে ছুটোছুটিটা করছে সেটার কনসেপ্টই আমরা নেবো। তাহলে প্রথমে আসছে L ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে, যাকে আমরা এস বলছি। এটা কিরকম দেখতে হয়?
দেখো তার ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এমএল এর ভ্যালু কি হবে না জিরোই হবে। আমরা যেটা পড়েছি কিভাবে জিরো হচ্ছে সেটা তুমি জানো, মানে এল এর ভ্যালু যখন জিরো তখন এমএল এর ভ্যালু হয়, এল এর ভ্যালু যা হবে এমএল এর ভ্যালু হবে -L2 + L পর্যন্ত। মানে এখানে এল এর ভ্যালু জিরো মানে এমএল এর ভ্যালু কত হবে -L থেকে +L, মানে জিরো থেকে জিরো, তার মানে জিরো একটাই ভ্যালু পাওয়া যাবে। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এমএল এর ভ্যালু জিরো। এমএল এর ভ্যালু জিরো মানে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক মানে তার ওরিয়েন্টেশনটা ডিনোট করছে। আমরা তো বলেছিলাম যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কি ডিনোট করে, সাইজ অফ দ্য অরবিট, তাই না? অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার কি ডিনোট করে, শেপ অফ দ্য অরবিট। আর ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ওরিয়েন্টেশন মানে বাইরের যে ম্যাগনেটিক ফিল্ডটা দিচ্ছি সেই ফিল্ডটার রেসপেক্টে ওই অরবিটালটা কোন দিকে ওরিয়েন্ট করবে সেইটাকে ডিনোট করে। তো দেখা যায় এমএল এর ভ্যালু জিরো মানে সেটা কোনো দিকেই ওরিয়েন্ট করছে না, ঠিক আছে? তার সাথে মনে করো এইভাবে যদি আমার ম্যাগনেটিক ফিল্ডটাকে দেওয়া হয় তাহলে এইভাবে থাকবে, মানে চতুর্দিকেই থাকতে পারে, কোনো পার্টিকুলার ডাইরেকশন তার নেই, ঠিক আছে? তাহলে ইলেকট্রনটা চতুর্দিকেই থাকতে পারে, সমস্ত দিকেই থাকতে পারে। তাহলে কেমনভাবে থাকবে না, ইলেকট্রনটা এমনভাবে ছড়িয়ে পড়বে যে নিউক্লিয়াসকে ঘিরে, মনে করো এটা যদি নিউক্লিয়াস হয়, নিউক্লিয়াসকে ঘিরে সমস্ত জায়গাটা বড় করে আঁকলে কিন্তু বোঝা যাবে না, তাই তো? বোঝা যাচ্ছে? নিউক্লিয়াসকে ঘিরে সমস্ত জায়গাটাতে একটা সার্কুলার নয়, একটা মানে গোলকের মতো একটা স্ফেরিক্যাল শেপ তৈরি করবে, ঠিক আছে? মানে ফুটবলের মতো, ফুটবল যেমন 3 ডাইমেনশনাল তাই তো চতুর্দিকটা আছে সেরকম একটা ক্লাউড তৈরি করবে। এটা হচ্ছে এস এর স্ট্রাকচার। এস অরবিটাল স্ট্রাকচার তাহলে কি না স্ফেরিক্যাল, বোঝা গেছে? এস অরবিটাল স্ট্রাকচার হচ্ছে স্ফেরিক্যাল ইন শেপ, মানে চতুর্দিকে। বোর্ডটা 2 ডাইমেনশনাল বলে এটাকে মানে প্লেনটার ওপরে আঁকতে হয়েছে, কিন্তু ব্যাপারটা এরকম নয়, ব্যাপারটা 3 ডাইমেনশনাল, মানে চতুর্দিকেই আছে, বোঝা গেছে? মানে এটা হচ্ছে এস এর স্ট্রাকচার, এস হচ্ছে স্ফেরিক্যাল, এটা হচ্ছে কি এস, এটা হচ্ছে স্ফেরিক্যাল। ওকে, ক্লিয়ার হয়েছে? ওকে, টিটা কেমন ভাবে থাকে? টিটা হচ্ছে গিয়ে ডাম্বেল শেপে থাকে, ঠিক আছে? ডাম্বেল শেপে থাকে। ডাম্বেল মানে কেমন ভাবে থাকে? টি এর শেপটা হচ্ছে কি এরকম ডাম্বেল ভাবে থাকে, মানে ইলেকট্রনটা এমন ভাবে ছুটোছুটি করে মনে হয় যেন এইরকম ভাবে এইরকম একটা শেপ তৈরি করে, ঠিক আছে? ডিটা হচ্ছে ডাবল ডাম্বেল, ডিটা হচ্ছে ডাবল ডাম্বেল, দুটো ডাম্বেল যদি একসঙ্গে থাকে। আর এফ এর এখনো পর্যন্ত সেইভাবে সাইজ ডিটারমিনেশন হয়নি। ওকে, চলো তাহলে আমরা আরেকটু বিস্তারিতভাবে এসপিডিএফ কে দেখি, কেমন? তাহলে প্রথমে আসছি এস এর কথায়। এসটা আমি কি বললাম যে ইলেকট্রনটা এমনভাবে ছুটোছুটি করে যে তার কোনো ম্যাগনেটিক ডাইরেকশন খুঁজে পাওয়া যায় না, সেই জন্য এমএল এর ভ্যালুটা কত হয়ে যায় না জিরো হয়ে যায়। ওকে, এবং সেই জন্য তার শেপটা হচ্ছে গিয়ে স্ফেরিক্যাল ইন শেপ, মানে এরকম চতুর্দিকে ইলেকট্রনটাকে খুঁজে পাওয়া যায়, একটা নিউক্লিয়াসের চারপাশে একটা ক্লাউড তৈরি করে, একটা স্ফেরিক্যাল ক্লাউড তৈরি করে, ঠিক আছে? এবার আমরা কি বলেছিলাম এস কত রকমের হয় না, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 1 থেকে 7 পর্যন্ত থাকে। তো তাহলে আমরা 1s 2s 3s 4s 5s 6s and 7s এতগুলো s পাবো। এবার আমরা দেখতে পাচ্ছি যত প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ইনক্রিজ করবে তত s এর যে সাইজটা সেটাও ইনক্রিজ করবে, তাই না? তাহলে মনে করো এটা যদি আমার 1s এর সাইজ হয় তাহলে এটা হবে কি 2s এর সাইজ। ওকে, এটা এই ভেতরের যে পয়েন্টটা আমি দিচ্ছি সেটা হচ্ছে নিউক্লিয়াসের চারপাশে ঘিরে আছে। ওকে, তাহলে এটা হচ্ছে কি আমার 3s টা হচ্ছে কি তার তুলনায় সাইজে আরো বড় 3s, তারপর হচ্ছে কি 4s, তারপরে 5s আরো বড় হয়ে যাবে 5s টা, ক্লিয়ার আছে? এরকম করে ইনক্রিজ করতে থাকবে। শুধু কি এইভাবেই থাকবে? বারবার বলছি এটা কিন্তু সার্কেল নয়, এটা হচ্ছে স্ফেরিক্যাল, মানে মনে করো প্রথমে যে ছোটটা দিলে তুমি ছোট্ট একটা মার্বেলের গুটি নিলে, ওকে, সেটা হচ্ছে কি 1s এর সাইজ, ঠিক আছে? তারপরে যখন 2s টা হবে তার তুলনায় একটু বড়, সেই সাদা মার্বেলগুলো, মনে করো এটা সেই রঙিন মার্বেলগুলো হয় না ছোট ছোট, তার তুলনায় সাদা মার্বেলটা সেটা তুলনামূলক একটু বড়, ঠিক আছে? 2s 3s টা মনে করো একটা কোনো বল, ছোট্ট একটা বাচ্চাদের খেলার বল। 4s টা মনে করো তার তুলনায় আর একটু বড় বল। 5s টা হয়ে গেল মনে করো একটা ফুটবলের মতো বড় বল। 6s টা আরো একটা বড় বল। এরকম করে করে সাইজটা আস্তে আস্তে ইনক্রিজ করছে, কিন্তু শেপটা প্রত্যেকের জন্যই স্ফেরিক্যাল, ইন শেপ, ঠিক আছে? এখানে নতুন একটা টার্ম আসছে সেটা হচ্ছে নোড। সেটা কি বললাম না নোড, ঠিক আছে? NODE, নোড বা পর্ব, বাংলায় হচ্ছে গিয়ে পর্ব। তাহলে নোড কি জিনিস, নোডটা কি জিনিস? দেখো সাপোজ মনে করো এটা যদি আমার
মূল বিন্দু হয়, মূল বিন্দুতে আমার যদি নিউক্লিয়াসটা থাকে তাহলে মূল বিন্দু এবং এই এই জায়গাটার মধ্যেই তো ইলেকট্রনটা থাকছে, এটার বাইরে তো আর ইলেকট্রনটা থাকছে না। তাহলে যে জায়গাটার পরে আর ইলেকট্রনটাকে খুঁজে পাওয়া যাবে না সেটা হচ্ছে কি ইনফিনিটি। তাহলে 0 থেকে ইনফিনিটির মধ্যে ইলেকট্রনটা থাকছে, এখানেও তাই 0 থেকে ইনফিনিটির মধ্যে, 0 থেকে ইনফিনিটির মধ্যে, এর ইনফিনিটিটা এর থেকে একটু দূরবর্তী জায়গা অবধি বিস্তৃত। ইনফিনিটি কথাটার মানে কিন্তু আমি একদিন বুঝিয়েছিলাম, ওকে, যারা নতুন দেখছো তাদের জন্য বলে দিচ্ছি ইনফিনিটি কথাটার মানে কি। আমার জন্য যে জায়গাটা ইনফিনিটি তোমাদের জন্য সেই জায়গাটা নাও ইনফিনিটি হতে পারে, ঠিক আছে। মানে মনে করো আমি আগের দিন যে উদাহরণটা দিয়েছিলাম সেটাই বলছি। মনে করো আমি 10 কিলোমিটার হাঁটতে পারি, ঠিক আছে, তাহলে 10 কিলোমিটারটা আমার জন্য ইনফিনিটি নয়। এটা একদম একটা বাচ্চা ছেলের জন্য, মনে করো 3-4 বছরের বাচ্চার জন্য 10 কিলোমিটারটা কিন্তু তার জন্য ইনফিনিটি। তার কাছে 1 কিলোমিটারটা ইনফিনিটি, কেননা সে 1 কিলোমিটার হেঁটে যেতে হয়তো পারবে না, 3 বছরের বাচ্চা, ঠিক আছে। সেরকম যে খুব হাঁটতে পারে সেই সমস্ত মানুষের জন্য 10 কিলোমিটারটা ইনফিনিটি নয়, সে হয়তো 25 কিলোমিটার হেঁটে যাবে, তার কাছে হয়তো 100 কিলোমিটারটা ইনফিনিটি। তাহলে ইনফিনিটিটা মানে বস্তু বিভেদে ভ্যারি করে, ওকে, বুঝে গেছি। তাহলে ব্যাপারটা হচ্ছে যে এর কাছে মানে 0 থেকে ইনফিনিটির মাঝখানে ইলেকট্রনটা থাকবে, ওকে। 0 থেকে ইনফিনিটির মাঝখানে ইলেকট্রনটা আছে, তার বাইরে কিন্তু ইলেকট্রন নেই। তাহলে এই 0 আর ইনফিনিটি এই জায়গাটার মধ্যেই ইলেকট্রনটাকে খুঁজে পাওয়া যাবে, তার বাইরে আর পাওয়া যাবে না, ওকে। তাহলে সিমিলারলি আমরা বলতে পারি 0 আর ইনফিনিটিটা প্রত্যেকের জন্যই ট্রু, মানে 0 আর ইনফিনিটির মধ্যে ইলেকট্রনটা থাকবে, ক্লিয়ার হয়েছে। তাহলে 0 আর ইনফিনিটিটা কিন্তু নোড নয়, নোড হচ্ছে সেই সমস্ত জায়গা যেখানে ইলেকট্রনটাকে খুঁজে পাওয়া যাবে না। কি বললাম? নোড হচ্ছে সেই জায়গাটা যেখানে ইলেকট্রনটাকে খুঁজে পাওয়া যাবে না। এবার আমাকে বলো ম্যাম, এই তো বললেন যে 0 আর ইনফিনিটির মধ্যে ইলেকট্রনটা থাকবে, ইনফিনিটির বাইরে ইলেকট্রনটাকে খুঁজে পাওয়া যাবে না, তাহলে নিশ্চয়ই ওটাও নোড না। তা নয়, কি না, 0 আর ইনফিনিটির মাঝখানে প্রত্যেকের ক্ষেত্রে ইলেকট্রনটাকে খুঁজে পাওয়া যাবে, কিন্তু দেখা যায় 0 আর ইনফিনিটির মাঝখানে এমন কিছু কিছু জায়গা আছে যেখানে ইলেকট্রনটাকে খুঁজে পাওয়া যায় না, ঠিক আছে। ইলেকট্রনটা থাকার প্রবাবিলিটি 0, ইলেকট্রনটা থাকেই না। কোথায় সেটা? চলো দেখা যায় 1s, এটা হচ্ছে কি 1s, 1s এ 0 অ্যান্ড ইনফিনিটির মাঝখানে এমন কোনো জায়গা নেই যেখানে ইলেকট্রনটাকে খুঁজে পাওয়া যায় না, মানে সমস্ত জায়গাতেই ইলেকট্রনটা থাকে। শুধুমাত্র 0 মানে কি নিউক্লিয়াস ইলেকট্রনটাকে পাওয়া যায় না, অ্যান্ড ইনফিনিটির বাইরে ইলেকট্রনটাকে পাওয়া যায় না, বাকি সমস্ত জায়গাটাতে স্ফেরিক্যাল ইন শেপে ইলেকট্রনটাকে পাওয়া যায়, মানে এখানে কোনো নোড নেই, বোঝা গেছে। 1s এ কোনো নোড নেই, ওকে। এবার আসছি 2s, এটা তো 2s তুলনামূলক দেখো সাইজে একটু বড় করেছি 2s। তাহলে 2s এর মধ্যে দেখা যায় যে একটা জায়গা থাকে যেখানে ইলেকট্রনটাকে খুঁজে পাওয়া যায় না। এই যে ভেতরে একটা দাগ দিয়ে দিলাম, একটা গোল করে এঁকে দিলাম, এই গোল জায়গাটা হচ্ছে নোড, শুধুমাত্র গোল জায়গাটাই হচ্ছে নোড। তার ভেতরে যে সাদা অংশটা আছে সেখানে ইলেকট্রনটাকে পাওয়া যাবে, তার বাইরে যে সাদা অংশটা আছে এই যে এই জায়গাটা, এখানেও ইলেকট্রনটাকে খুঁজে পাওয়া যাবে। তাহলে দুটো জায়গাতে ইলেকট্রনটাকে খুঁজে পাওয়া যাচ্ছে, কিন্তু মাঝখানে একটা অংশে এই যে ব্ল্যাক কালারের এই যে সার্কেলটা করে দিয়েছি, সার্কেল নয় অ্যাকচুয়ালি সেটাও স্ফিয়ার, ঠিক আছে, ওই জায়গাটাতে ইলেকট্রনটাকে খুঁজে পাওয়া যাবে না, ওটা হচ্ছে গিয়ে তার নোড, ঠিক আছে। 2s এ তাহলে একটা নোড থাকলো, ওকে। 3s এ দেখা যায় যে দুটো নোড আছে, এরকম দুটো জায়গা আছে, এটা একটা জায়গা আর এটা একটা জায়গা, বোঝা গেছে। 3s, এটা হচ্ছে কি 3s এ 0 অ্যান্ড ইনফিনিটির বাইরে, এখানে ইলেকট্রনটাকে খুঁজে পাওয়া যায় না, ঠিক আছে। ইলেকট্রনটাকে খুঁজে পাওয়া যায় 0 আর ইনফিনিটির মাঝখানে, কিন্তু 0 অ্যান্ড ইনফিনিটির মাঝখানে এমন দুটো জায়গা আছে যে দুটো হচ্ছে গিয়ে নোড। কার জন্য বললাম? 3s এর জন্য। 2s এর জন্য একটা জায়গা আছে, 0 অ্যান্ড ইনফিনিটির মাঝখানে একটা জায়গা আছে যেটা হচ্ছে নোড, মানে ইলেকট্রনটাকে খুঁজে পাওয়া যায় না, ওকে। তাহলে দেখো 1s এ কটা নোড? 0টা। 2s এ কটা নোড? একটা। 3s এ কটা নোড? দুটো। তাহলে বলো তো 4s এ কটা নোড হবে? 3টে, তাই না? তাহলে নোড কটা হচ্ছে না, যত s ns হলে, যদি ns হয় তাহলে নোড হচ্ছে n-1টা, ওকে। কি বললাম? নোড কটা? n-1। এখানে একটা নতুন টার্ম ইউজ করছি, এই সমস্ত নোডগুলো হচ্ছে অ্যাকচুয়ালি নোডাল সারফেস। কি বললাম? শুধু নোড বলতে পারো বা নোডাল সারফেস বলতে পারো, ঠিক আছে, বা রেডিয়াল নোড বলতে পারো। তাহলে আমি এখন যে নোডগুলোর কথা বলছি, দু রকমের নোড হয় অ্যাকচুয়ালি, একটা হচ্ছে নোডাল সারফেস, একটা হচ্ছে নোডাল প্লেন। প্লেনটার কথা পরে বলছি, আগে এখন আমরা কি নিয়ে কথা বলছি? নোডাল সারফেস অর শুধু নোড বা রেডিয়াল নোড, ঠিক আছে। তাহলে এখানে লিখে নাও, এগুলো নিয়ে পরে কথা বলছি, আগে এস নিয়ে কথা বলছি, তাহলে এস নিয়ে কথা বলছি, ঠিক আছে। তাহলে এখন শুধু নোড বা রেডিয়াল নোড,
বা নোডাল সারফেস। ওকে, নোডাল সারফেস এটা ইজ ইকুয়াল টু, এটার সূত্রটা কি, ইজ ইকুয়াল টু হচ্ছে n মাইনাস l মাইনাস 1। মনে থাকবে n মাইনাস l মাইনাস 1, যেখানে n হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এখানে লিখবে n ইজ ইকুয়াল টু প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, l ইজ ইকুয়াল টু অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার লিখবে, আর এটা তো 1। ঠিক আছে, তাহলে এখানে দেখে নাও, এখানে যখন 1s এর কথা বললাম, তখন দেখো তো এটা কি হচ্ছে, 1s হোক বা 2s হোক বা 3s হোক, বের করো তো কি হবে। s মানে কি, এখানে 1s, তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে কি 1, s মানে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, l এর ভ্যালু কত, s মানে l এর ভ্যালু হচ্ছে 0, তাই তো। তাহলে n মাইনাস l মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত হচ্ছে, বের করো তো। n এর জায়গায় 1 বসাও, n এর জায়গায় 1, l এর জায়গায় 0 মাইনাস 1, তাহলে মাইনাস 1 প্লাস 1 ক্যান্সেল আউট হলো 0। তাহলে দেখো 1s এর 0টা নোড, তাই তো। তো 1s এর 0টা নোড আমরা তো দেখালাম, ঠিক আছে। আচ্ছা 2s এ এসো, তাহলে 2s এ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 2, তাই না, এই যে 2, s মানে अगेन 0, l এর ভ্যালু 0 মাইনাস 1, তাহলে হলো 2 মাইনাস 1 মানে একটা নোড, তাই একটা নোডই তো দেখিয়েছি, এই যে ভিতরের একটা নোড, ঠিক আছে। তাহলে 3s এর জন্য কত হবে, 3 মাইনাস l এর ভ্যালু अगेन 0, s এর কথাই তো হচ্ছে, তাই না। তাহলে 3 মাইনাস 0 মাইনাস 1, তার মানে কত হলো, 3 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 2। দুটো নোড, এই যে দুটো নোড আমরা পরপর দেখাচ্ছি, ঠিক আছে, বোঝা যাচ্ছে। ওকে, ক্লিয়ার হয়েছে, প্রত্যেকের বোঝা গেছে। তাহলে সিমিলারলি 4s, এবার s এর কথা হচ্ছে মানে l এর কথা 0 হয়ে গেল। তাহলে l যদি 0 হয়ে যায় তাহলে হলো n মাইনাস 1, অনলি n মাইনাস 1 প্রেজেন্ট থাকছে, n মাইনাস l এর ভ্যালু এখানে 0 মাইনাস 1, তার মানে হলো n মাইনাস 1 পড়ে থাকছে। তাহলে s এর জন্য নোডাল সারফেস অফ অনলি নোড ইজ ইকুয়াল টু বলতে পারি n মাইনাস 1, যেটা একটু আগে আমি বলছিলাম এখানে n মাইনাস 1। ক্লিয়ার হয়েছে। তাহলে s এর জন্য আমরা দেখতে পাচ্ছি যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যত হবে তার থেকে এক কম অতগুলো সংখ্যার শুধুমাত্র নোড থাকবে। ক্লিয়ার হয়েছে, প্রত্যেকে আশা করি বোঝা গেছে। তাহলে সিমিলারলি 4s এ তাহলে কটা নোড থাকবে বলো, 3টে, 1টা 2টো আর 3টে, এরকম 3টে নোড আছে, মানে এই জায়গাটাতে এবং এই জায়গাটাতে ইলেকট্রন থাকার প্রবাবিলিটি 0, ইলেকট্রনকে খুঁজে পাওয়া যায় না। ইলেকট্রনকে খুঁজে পাওয়া যাবে এখানে, কিংবা এখানে এই স্ফিয়ারটাতে, কিংবা এই স্ফিয়ারটাতে খুঁজে পাওয়া যাবে, কিংবা এই স্ফিয়ারটাতে খুঁজে পাওয়া যাবে। বোঝা গেছে, এগুলো সবাই হচ্ছে স্ফেরিক্যাল ইনসাইড। এটা যদি 5s হয় তাহলে কটা নোড থাকবে, 4টে। 5s মানে 5 মাইনাস 1 মানে 4টে নোড থাকবে। সিমিলারলি 6s এ কটা থাকবে, 7s এ কটা থাকবে, লিখে নাও। ওকে, ক্লিয়ার হয়েছে, প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। ওকে ফাইন, তাহলে s হলো। এবার আমি তো বললাম নোড দু রকমের, একটা হচ্ছে আমাদের নোডাল সারফেস বা শুধু নোড বা রেডিয়াল নোড বললাম, আরেকটা কি নোডের কথা বললাম, আরেকটা বললাম নোডাল প্লেন। নোডাল প্লেনের কথাটা এখনই বলে দিই, তাহলে এটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। নোডাল প্লেন কথাটার মানে কি, মানে আমার এটা তো একটা স্ফিয়ার, একটা স্ফেরিক্যাল ইনসেপ অরবিটাল 3 ডাইমেনশনাল কনসেপ্ট, আমরা বোঝাতে পারছি আশা করি। তো ওই স্ফেরিক্যাল জায়গাটার মধ্যেই ইলেকট্রনটা থাকবে, ঠিক আছে। এটা দেখো 3টে দিকেই আছে, এক্স ওয়াই অ্যান্ড জেড। এটা যদি আমার এক্স এক্সিস হয়, এটা যদি আমার ওয়াই এক্সিস হয়, আর এটা যদি আমার জেড এক্সিস হয়, তাহলে এক্স ওয়াই জেড 3 দিকেই বিস্তার করে আছে আমার অরবিটালটা, ঠিক আছে। তাহলে এর রেসপেক্টে একটা প্লেন থাকবে, যে প্লেনে ইলেকট্রনটাকে খুঁজে পাওয়া যাবে না। বোঝা গেছে, ক্লিয়ার বোঝা গেছে। এবার আমাকে বলো তো, যদি স্ফিয়ার হয়, স্ফিয়ারটা তো আমার 3 দিকেই থাকছে, যদি আমার 3 দিকেই থাকে তাহলে সেটা আলাদা করে তল কোথায় পাচ্ছি। একটা স্ফিয়ার, একটা গোল বলকে যদি আমি রেখে দিই, ওর রেসপেক্টে কোনো তল তৈরি হচ্ছে কি, কোনো তল তৈরি হয় না। তার মানে আমি বলতে পারি এর রেসপেক্টে এমন কোনো তল নেই যেখানে মানে যে তলটাতে ইলেকট্রনটা থাকার প্রবাবিলিটি 0, এমন কোনো তল নেই, ঠিক আছে। তাহলে আমি আর একটা নতুন কি টার্ম বললাম, নোডাল প্লেন, ঠিক আছে। এই নোডাল প্লেনটা যেমন নোডাল সারফেসটা ক্যালকুলেশন করার রুলটা হচ্ছে n মাইনাস l মাইনাস 1, তেমনি নোডাল প্লেন ক্যালকুলেশন করার যে রুলটা সেটা আরো সোজা, সেটা হচ্ছে গিয়ে কি অনলি এল, মানে এল এর ভ্যালু যত ততগুলো তার প্লেন আছে। বোঝা গেছে, এল এর ভ্যালু যত ততগুলো তার প্লেন আছে, মানে এক কথায় এস এর জন্য তার কোনো নোডাল প্লেন থাকে না। এস এর জন্য এল এর ভ্যালু কত, এল এর ভ্যালু হচ্ছে 0।
এস এর জন্য এল এর ভ্যালু কত? এল এর ভ্যালু 0, তার মানে এর কোনো নোডাল প্লেন নেই, এস এর জন্য কোনো নোডাল প্লেন নেই। নোডাল প্লেনটা এখনো ক্লিয়ার হয়নি, তাই তো? যখনই দেখাবো তখনই ক্লিয়ার হবে। তাহলে পিতে আছে, দেখা যাক সেখানে আছে কিনা। ওকে, পি এর জন্য এল এর ভ্যালুটা কত বলো তো? পি এর জন্য এল এর ভ্যালু কত? তাহলে এল এর ভ্যালু যখন 1, এল এর ভ্যালু যখন 1 তখন হচ্ছে সেটা পি, তাই তো? তখন সেটা পি, তার মানে নোডাল প্লেন এখানে কটা থাকবে? একটা থাকবে। কি হবে দেখা যাবে, পরে দেখা যাবে, আপাতত এটা দেখো। তাহলে সেক্ষেত্রে এম এল এর ভ্যালু কত হবে? এম এল এর ভ্যালু হবে -1, 0 and +1, তিনটে অরবিটাল হয়, তাই না? আমরা এরকম করে আঁকতাম, তাই তো? তাহলে এখানে কিভাবে অরবিটাল গুলো থাকবে চলো আমরা দেখি। তাহলে এসটা হলো কি আমার স্ফেরিক্যাল ইন শেপ, আমরা দেখলাম এসটা হচ্ছে স্ফেরিক্যাল ইন শেপ। তাহলে পিটা কেমন ভাবে থাকবে? দেখো পিতে আমার তিনটে অরবিটাল আছে এবং তিনটের ম্যাগনেটিক নাম্বারও আছে, -1, 0 and +1, তাই তো? তার মানে আমি যখন বাইরের একটা ম্যাগনেটিক ফিল্ড দেব, বাইরের থেকে একটা ম্যাগনেটিক ফিল্ড দেবো, তার অরবিটালটা ওই বাইরের ম্যাগনেটিক ফিল্ডটার রেসপেক্টে নিজেকে ওরিয়েন্ট করবে, তাই না? তিন রকম ভাবে ওরিয়েন্ট করতে পারে, আমরা দেখিয়েছিলাম। একটা এটার রেসপেক্টে থাকতে পারে, এটার দিকেই থাকতে পারে, একটা ঠিক তার অপোজিটে থাকতে পারে, আর একটা কোনো দিকেই থাকবে না, এরকম তিনটে থাকবে। যেটা এর সাথে থাকছে সেটাকে আমরা +1 বলছি, যেটা এর থেকে উল্টো দিকে থাকছে সেটাকে আমরা -1 বলছি, আর যেটা কোনো দিকে থাকছে না যেটাকে 0 বলছি। আমরা এঁকেছিলাম, মনে আছে? এরকম করে এঁকেছিলাম, এটা হচ্ছে গিয়ে 0, এটা হচ্ছে গিয়ে +1, এটা হচ্ছে গিয়ে -1, এরকম করে এঁকেছিলাম, মনে আছে? আর এটা হচ্ছে গিয়ে বাইরের থেকে যে ম্যাগনেটিক ফিল্ডটা দিচ্ছি সেটা। ক্লিয়ার হয়েছে? যদি না দেখে থাকো তাহলে ওই ক্লাসটা দেখে নাও, অবশ্যই তোমরা এটা ভালোভাবে বুঝতে পারবে। ওকে, তাহলে তিনটে ডাইরেকশন আমরা পাচ্ছি, ম্যাগনেটিক ফিল্ডের তিনটে ডাইরেকশন আমরা পাচ্ছি। তো এই তিনটে অরবিটাল থাকবে কেমন ভাবে, তাই না? তাহলে ইলেকট্রনটা দেখা যায় এখানে যেমন স্ফেরিক্যালি থাকছিল, মানে চতুর্দিকেই ব্যাপ্ত অবস্থায় থাকছিল, এখানে কিন্তু চতুর্দিকে থাকবে না। এখানে কেমন ভাবে থাকবে? আচ্ছা, তিন দিকে থাকছে, তার মানে কেমন কেমন ভাবে থাকতে পারে? তোমাদের কোনো আইডিয়া আছে, বলতে পারবে? দেখো, 3 ডাইমেনশনাল যখন তিনটে এক্সিস হয়, তো এক্স এক্সিস, ওয়াই এক্সিস অ্যান্ড জেড এক্সিস, হয়তো তিনটে এক্সিস হয়। তাহলে আগে সেই এক্সিস গুলো আঁকি। এটা হচ্ছে কি আমার মনে করো এক্স এক্সিস, এটা হচ্ছে কি আমার মনে করো ওয়াই এক্সিস, অ্যান্ড এইটা হচ্ছে কি আমার জেড এক্সিস। ক্লিয়ার হয়েছে? তিনটে এক্সিস আর তিনটে অরবিটাল। আর আমি বললাম কি, পি এর ক্ষেত্রে ইলেকট্রনটা মানে আমাদের অরবিটালটা কেমন ভাবে থাকে না, অরবিটালটা শেপ হয় ডাম্বেল শেপ। ডাম্বেল দেখেছো? সেই এক্সারসাইজ করে, দুদিকে দুটো বলের মতন লোহার স্ফিয়ার লাগানো থাকে আর মাঝখানে একটা দণ্ড লাগানো থাকে, সেটা নিয়ে এরকম এরকম করে কসরত করে, সেটা হচ্ছে ডাম্বেল। ঠিক আছে? তাহলে ডাম্বেল একটা দণ্ডের মধ্যে দুদিকে দুটো স্ফিয়ার লাগানো থাকে, তার মানে একটা এক্সিস আমি ইমাজিন করতে পারি, তার মানে এক একটা স্ফিয়ার এক একটা এক্সিসে বিলং করতে পারে, পারে তো? এরাও তো এক একটা এক্সিস। তাহলে আমার এবার বলি, নিউক্লিয়াসটা আছে আমার এখানটাতে, ঠিক আছে? এখানটাতে, এখানে নিউক্লিয়াসকে খুঁজে পাওয়া যায়, মানে নিউক্লিয়াসকে খুঁজে পাওয়া যায়, ইলেকট্রনকে খুঁজে পাওয়া যায় না। প্রত্যেকটা পি এর ক্ষেত্রে এই জায়গাটাতে ইলেকট্রনটাকে খুঁজে পাওয়া যাবে না, কারণ এখানে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের দুপাশে দুটো ডাম্বেল শেপ আছে, ঠিক আছে? মানে লোব আছে, একটা ডাম্বেলের দুটো লোব আছে, দুটো স্ফিয়ার গুলো আছে, এটা আছে। তার মানে ইলেকট্রনটাকে এই লোবটার মধ্যে, এদেরকে আমরা কি বলবো? লোব বলবো, ঠিক আছে? এলওবি, লোব। তাহলে এই লোবটাতে হয় ইলেকট্রনটাকে খুঁজে পাওয়া যাবে, না হলে এই লোবটাতে ইলেকট্রনটাকে খুঁজে পাওয়া যাবে। কথাটা বোঝা গেছে? মাঝখানে এটা তো নিউক্লিয়াস, আমরা জানি নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রনকে খুঁজে পাওয়া যায় না। ওকে, তাহলে এখানে যদি এই লোবটার মধ্যে যদি আমার ইলেকট্রনটাকে খুঁজে পাওয়া যায়, তার মানে আমার এটা দেখতে হয়ে গেল কার মতো না, ডাম্বেলের মতন, ডাম্বেল শেপ। তার মানে পি এর শেপটা কি হচ্ছে? ডাম্বেল। এস এরটা হচ্ছে স্ফেরিক্যাল, পিটা হচ্ছে ডাম্বেল, ঠিক আছে? তাহলে এরা এক একটা এক্সিসের মধ্যে থেকে যাবে। তাহলে আমার তিনটে অরবিটাল তৈরি হচ্ছে, তো 1 2 3 তিনটে, একটা -1, একটা 0, একটা +1। -1 কোনটা, 0 কোনটা, +1 কোনটা, বুঝতে পেরে গেছে? ঠিক আছে? তাহলে এটাও আমার +1 হতে পারে, এটাও 0 হতে পারে, এটাও, মানে যে কোনো যেটা যা খুশি হতে পারে। ওটা এমন কিছু নয় যে আমাকে এই -1 0 +1 এইভাবেই লিখতে হবে। তুমি +1 0 -1ও লিখতে পারো, 0 -1 +1ও লিখতে পারো, যা খুশি লিখতে পারো, ঠিক আছে? ওকে, তাহলে তিনটে ডাইরেকশন যদি থাকে, তাহলে এখানে আমার একটা ডাম্বেল থাকবে এই এক্সিসটার উপর, এক্স এক্সিসের উপর। তাহলে এটা তো পি এরই তো একটা অরবিটাল, সেটা কোন এক্সিসে আঁকলাম আমি? এক্স এক্সিসে। তার মানে এই অরবিটালটার নাম দিয়ে দিলাম পি এক্স। বোঝা গেছে? এবার ইলেকট্রনটা আমি কি বললাম, কখনো এই লোবটাতে থাকবে কিংবা কখনো এই লোবটাতে থাকবে। তাহলে যে কোনো একটা লোবকে প্লাস দেখাও, যে কোনো একটা লোবকে মাইনাস দেখাও, এরা চার্জ নয়।
প্লাস আর মাইনাসটা চার্জ নয়, প্লাস আর মাইনাসটা কি না, প্লাস মানে হচ্ছে এই মুহূর্তে ওই জায়গাটাতে ইলেকট্রনটা থাকার প্রবাবিলিটি ম্যাক্সিমাম। কথাটা বোঝা গেছে? মানে এই মুহূর্তে এখানে ইলেকট্রনটা থাকার প্রবাবিলিটি এখন পজিটিভ, তার মানে এখানে ইলেকট্রনটা থাকার প্রবাবিলিটি নেগেটিভ। সিমিলারলি এটা যদি পজিটিভ করো তখন এটা নেগেটিভ দেখাবে, তার মানে ইলেকট্রনটা এই মুহূর্তে এখানে থাকার প্রবাবিলিটি পজিটিভ, এখানে থাকার প্রবাবিলিটি হচ্ছে কি নেগেটিভ। কথাটা বোঝা গেছে? প্লাস আর মাইনাস সাইনটা জাস্ট সাইন, কোনো চার্জকে ইন্ডিকেট করছে না। ওটা কি মিন করছে? ওটা মিন করছে যে ইলেকট্রনটার এই মুহূর্তে যেদিকে প্লাস সাইন দিয়েছো এই মুহূর্তে ওখানে থাকার প্রবাবিলিটি ম্যাক্সিমাম, মানে বেশি, ওখানেই আছে, অন্য লুপটা এখন ফাঁকা আছে, এইরকম বোঝায়। এবার ইলেকট্রনটা এত ফাস্ট করে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ আলাদা করে আইডেন্টিফাই করা যায় না। ক্লিয়ার আছে? এগুলো জাস্ট অ্যাজাম্পশন। ওকে, তাহলে পিএক্স একটা অরবিটাল আমি এঁকে ফেললাম, আরেকটা অরবিটাল ওয়াইতে আঁকো, তাহলে এইভাবে আঁকলাম, ঠিক আছে, ওয়াইতে। তাহলে সিমিলারলি ওয়াই এর একটা লোব পজিটিভ হলে অন্য লোবটা নেগেটিভ হবে। ক্লিয়ার আছে? কেন পজিটিভ কেন নেগেটিভ বুঝলাম। দুটো লোব আমার হয়ে গেল, আরেকটা অরবিটাল ফাঁকা আছে, আরেকটা তাহলে জেড, এটা সিমিলারলি এটা পজিটিভ হলে এটা নেগেটিভ হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এটাকে আমি বলছি পি জেড অরবিটাল, এটা হচ্ছে গিয়ে পি ওয়াই অরবিটাল, আর এটা হচ্ছে পি এক্স অরবিটাল। তারপরে তিনটে অরবিটাল হয়ে গেল, একটা হচ্ছে গিয়ে পি এক্স, একটা হচ্ছে গিয়ে পি ওয়াই, আর একটা হচ্ছে পি জেড। ক্লিয়ার হয়েছে? পি এর তো তিনটে অরবিটাল হয়, কি কি অরবিটাল হয়? পি এক্স, পি ওয়াই, পি জেড। পি এর শেপটা কি হয় না ডাম্বেল শেপ হয়। কোথায় অবস্থান করে না এক্সিসে অবস্থান করে। এক্স এক্সিসে যেটা থাকে তাকে আমরা পি এক্স বলছি, ওয়াই এক্সিসে যেটা থাকে সেটাকে আমরা পি ওয়াই বলছি, এবং জেড এক্সিসে যেটা থাকে সেটাকে আমরা পি জেড বলছি। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? ওকে, তাহলে এখানে নোড বা রেডিয়াল নোড বা নোডাল সারফেস ক্যালকুলেট আমরা করি, ঠিক আছে। সূত্রটা কি? এন মাইনাস এল মাইনাস ওয়ান। ওকে, তাহলে এল এর জায়গায় এখানে কত হবে? পি, পি নিয়ে আলোচনা করছি, তার মানে পি মানে কত? এল এর ভ্যালু 1, যখন পি তখন তার এল এর ভ্যালু হচ্ছে 1। ওকে, বসাও। তাহলে এটা হচ্ছে গিয়ে 1 এ পি হয় কি 1 পি হয় না? 1 পি হয় না। তাহলে প্রথম থেকে আসবো 2 পি থেকে আসবো, তাই না? তাহলে 2 পি থেকে দেখা যাক। তাহলে 2 পি, এখানে এল এর ভ্যালু কত হবে না 1 হবে, আর এন এর ভ্যালু কত হবে না 2 হবে। তাহলে এখানে বসাও তো এন মাইনাস এল মাইনাস 1, ক্যালকুলেট করে দেখো তো কত আসছে। দেখো কত আসছে। এন এর ভ্যালু হচ্ছে গিয়ে 2 মাইনাস এল এর ভ্যালু 1 মাইনাস 1 সমান 2 মাইনাস 1 মাইনাস 1 মানে 2 মাইনাস 2, ক্যান্সেল আউট, 0। তবে 2p তে কোনো নোডাল সারফেস নেই। এটা যদি আবার 2p হয়, এটা প্রত্যেকের হয়ে গেছে, এই জায়গাটা আমি মুছছি, ঠিক আছে, এটা লাগবে। ওকে, প্রথমে px কে আমি আঁকছি x। ওকে, এটা শুধুমাত্র px আঁকলাম। এখানে আমি py আঁকছি, আলাদা করে আঁকছি। ওকে, এটা হচ্ছে কি py, এটা হচ্ছে কি px, এটা হচ্ছে কি y axis, তাহলে py, আর pz আঁকছি, এটা হচ্ছে কি z। ঠিক আছে, pz আঁকলাম আমি এটা। তাহলে একদিকটা পজিটিভ অন্যদিকটা নেগেটিভ, একদিকটা পজিটিভ অন্যদিকটা নেগেটিভ, একদিকটা পজিটিভ অন্যদিকটা নেগেটিভ, এটা কিন্তু চার্জ নয়, ঠিক আছে। তাহলে 2p তে কোনো নোডাল সারফেস নেই, মানে এখানে এমন কোনো জায়গা নেই যেখানে ইলেকট্রনটা থাকার প্রবাবিলিটি 0। অবশ্যই কোথায় 0? এই মূল বিন্দুতে মানে নিউক্লিয়াসে এবং ইনফিনিটিতে। এই ইনফিনিটির বাইরে এবং মূল বিন্দুতে মানে নিউক্লিয়াসে ইলেকট্রনটা থাকার প্রবাবিলিটি 0, কিন্তু 0 আর ইনফিনিটির মাঝখানে যে কোনো জায়গায় ইলেকট্রনটা থাকতে পারে। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? এখান থেকে এখানে বা এখান থেকে এখানের মধ্যে ইলেকট্রনটা যে কোনো জায়গায় থাকতে পারে। ওকে, তাহলে 2p, 3p তে আসছে, 3p তে তাহলে কত হবে? 3p তে হবে 3 মাইনাস 1 মাইনাস 1, তার মানে কত হচ্ছে 3 মাইনাস 2 মানে 1, মানে একটা নোডাল সারফেস থাকছে, একটা নোডাল সারফেস থাকছে যে কোনো একটা জায়গায়। মানে এটা যদি 2px হয়, এটা যদি 2py হয়, এটা যদি 2pz হয়, তাহলে এখানে আমার কোনো নোড নেই, নোডাল সারফেস নেই। কিন্তু যদি 3p হয়ে যায়, মনে রাখবে 2p চাইতে 3p সাইজ কিন্তু আরেকটু বড় হবে। আমি এটা একেই দেখিয়ে দিই, এটার উপর আঁকছি না। 3p সাইজটা আরেকটু বড় হবে, ঠিক আছে। তাই এই সাইজটা যেটা এঁকেছি তার তুলনায় আমাকে আরেকটু বড় করে আঁকতে হবে। ক্লিয়ার হয়েছে? এটা হচ্ছে কি 3p, সাপোজ x, এটা x, তাহলে এর তুলনায় একটু বড় করে আঁকলাম, একদিকটা পজিটিভ অন্য দিকটা নেগেটিভ। তাহলে একটা নোডাল সারফেস থাকবে, তাহলে একটা নোডাল সারফেস থাকবে মানে মনে করো এখানে আছে,
এই জায়গাটাতে আছে, এটা একটা নোডাল সারফেস, এই পুরোটাই তো একটাই অরবিটাল, তাই না? তাহলে এই লোকটাতে যতক্ষণে যে অংশটাতে নোডটা থাকবে, এই লোকটাতেও ঠিক সেই অংশটাতে নোডটা থাকবে। তাহলে কি দুটো আলাদা আলাদা নোড হবে? নিশ্চয়ই নয়, কারণ এই পুরোটাই হচ্ছে একটাই অরবিটাল। তার মানে এই দুটোকে যদি আমি এইভাবে লিখলাম, এটা কিন্তু একটাই নোড মিন করছে। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা একটা নোড হবে। সিমিলারলি 3px যদি হয়, তাহলে 3py আমাকে আঁকতে হবে, 3py, এবং 3py-টা অবশ্যই 2py এর চাইতে বড় হবে। তোমরা বড় মনে হচ্ছে কিনা আমি জানি না, তোমরা যখন আঁকবে তখন বড় করেই আঁকবে। ক্লিয়ার হয়েছে? তাহলে একদিকটা পজিটিভ, অন্য দিকটা নেগেটিভ। তাহলে এখানেও আমার একটা নোড থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে y এক্সিস, তাহলে 3py আঁকলাম। আর 3pz-টা যেটা আঁকবো এরকম, z-টাও 2pz এর চাইতে বড় হবে সাইজে, ঠিক আছে? কেননা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ইনক্রিজ করছে, ওটা 2p এটা 3p, তাহলে সাইজটা ইনক্রিজ করছে, ঠিক আছে? তাহলে সিমিলারলি এখানেও আমার একটা নোড থাকবে, p মানে একটা নোড। ক্লিয়ার হয়েছে? মানে p মানে একটা নোড নয়, সরি, p মানে হচ্ছে 2p এর ক্ষেত্রে কোনো নোড নেই, 3p এর ক্ষেত্রে একটা নোড আছে, ঠিক আছে? ওকে, এবার তাহলে 4p এর ক্ষেত্রে দেখো কত হচ্ছে। 4p মানে কি হবে? 4p মানে হচ্ছে গিয়ে 4 - 1 - 1, তাই তো? n - l - 1, তার মানে 4 - 2 = 2, দুটো নোড। তাহলে মনে করো এটা যদি 3p না হয় 4p হয়, তাহলে আরো একটা করে নোড তোমরা খাতাতে আরেকটা আইবার করে আঁকো, এবং দুটো নোড থাকবে। সিমিলারলি 3py এ দুটো নোড থাকবে, এরকম জায়গায় আর এরকম জায়গায় আরেকটা করে নোড থাকবে। সিমিলারলি z এও আরেকটা করে নোড থাকবে, এবং 4p এর যে অরবিটাল সাইজটা হবে সেটা 3p এর চাইতেও বড় হবে, কেননা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা ক্রমশ ইনক্রিজ করছে। তাহলে সিমিলারলি 5p তে দেখো 5px, 5py, 5pz, তারপর 6টা আঁকো, তারপর 7টা আঁকো, ঠিক আছে? তাহলে এই রেডিয়াল নোডাল সারফেস বা রেডিয়াল নোড ক্লিয়ার হয়েছে। তাহলে এখানে আসি নোডাল প্লেন। তাহলে এখানে নোডাল প্লেন কার জন্য আমি কথা বলছি না, p এর জন্য। তাহলে p এর জন্য l এর ভ্যালু কত? এখন তো 0 নয়, এখন হচ্ছে কি 1। তার মানে একটা প্লেন থাকবে। প্লেন কথাটা মানে কি? দেখো এরা এক্সিসের উপর আছে, ঠিক আছে? এক্সিসের উপর লাই করে আছে। একটা এক্স এক্সিস, তাকে px বলছি, একটা ওয়াই এক্সিস, তাকে py বলছি, একটা জেড এক্সিসে আছে, তাকে pz বলছি। ক্লিয়ার? তাহলে এখানে দেখা যায় যে ইলেকট্রনটা যখন এই অরবিটালটাতে থাকবে, কোথায় না px এ থাকবে, px এ যখন থাকবে তখন এটার রেসপেক্টে একটা প্লেন আছে, যে প্লেনে এই ইলেকট্রনটাকে আর খুঁজে পাওয়া যাবে না। যে ইলেকট্রনটা px অরবিটালে থাকবে সেই ইলেকট্রনটাকে ওই প্লেনটাতে খুঁজে পাওয়া যাবে না। তাহলে এটা কোন প্লেন হবে? আচ্ছা এটা বলো তো, কোন এক্সিস? আমার এক্স এক্সিস। তাহলে এক্স এক্সিসের রেসপেক্টে তিনটে তল হবে তো। দেখো এটা যদি এই দেয়ালটা একটা তল, সারফেসটা একটা তল, আর ওই সাইডের দেয়ালটা একটা তল, তিনটে তল হয় তো, তিনটেই তল হয়। তাহলে এখানে যদি এক্স হয়, তাহলে এটার রেসপেক্টে তিনটে প্লেনকে আইডেন্টিফাই করো তো আগে। এক্স ওয়াই জেড এর রেসপেক্টে তিনটে প্লেনকে আইডেন্টিফাই করো। এক্স ওয়াই প্লেন হতে পারে, এক্স জেড প্লেন হতে পারে, আর ওয়াই জেড প্লেন হতে পারে, তিনটে প্লেন হতে পারে, ঠিক আছে? তাহলে এখানে এক্স যেহেতু আছে, এক্স বাদ দিয়ে যে প্লেনটা আছে সেই প্লেনটাকে আইডেন্টিফাই করো। তাহলে ওই প্লেনটাকে আইডেন্টিফাই করো। এখানে এক্স ওয়াইতেও এক্স আছে, এক্স জেডেও এক্স আছে, ওয়াই জেডে কিন্তু এক্স নেই। তার মানে যে এক্সিস নিয়ে কথা হবে সেই এক্সিসটা বাদ, মানে সেই এক্সিসটা থাকবে না। এইরকম যে প্লেনটা আছে ওই প্লেনটাতে কোনো ইলেকট্রন থাকবে না। কোনো ইলেকট্রন মানে হচ্ছে যে ইলেকট্রনটা 2px অরবিটালটাতে থাকবে, মানে এই অরবিটালটাতে থাকবে, সেই ইলেকট্রনটাকে ওই তলটাতে খুঁজে পাওয়া যাবে না। কেননা দেখো এটা এক্স ওয়াই প্লেন মানে হচ্ছে কিছুটা তো এক্স এর ক্যারেক্টার আছে, এক্স যে সারফেসটা সেটা তো আছে। মানে মনে করো এই দিকে যে এক্সিসটা আছে, ওই এক্সিসটাতে যদি ইলেকট্রনটা থাকে, সেই ইলেকট্রনটা আমার এই সারফেস মানে এই তলটার উপর কিছুটা থাকার প্রবাবিলিটি আছে। মানে মনে করো তুমি একটা বাচ্চাকে এখানে দাঁড় করিয়ে রেখে দেবে, ঠিক আছে? তুমি এখানে দাঁড় করে রেখে দিলে, তাহলে এক্স এক্সিসে দাঁড় করে রেখে দিলে, তাহলে এইটা হচ্ছে এক্স ওয়াই তল, আর এটা হচ্ছে নিচটা হচ্ছে এক্স জেড তল। তাহলে এখানে যখন দাঁড়িয়ে আছে সে একবার হাতটাকে এমনি করবে, মানে এই তলটার উপর তার কিছুটা প্রভাব থাকবে। আবার সেই নিচটাতে দাঁড়িয়ে আছে, মানে পাটাকে এমনি করবে, মানে এই তলটার উপর তার কিছু একটা প্রভাব থাকবে। কিন্তু দেখো ওই দিকের দেয়ালটাতে সে যেতে পারছে না। কথাটা বুঝে গেছে? তার মানে এই বাচ্চাটার ওই দেয়ালটাতে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি 0। সে থাকছে এক্সিসটার উপর, একটা লম্বা জায়গার উপর দণ্ডায়মান। ওকে, এই তলটার উপরেও তাকে পুরোপুরি খুঁজে পাওয়া যাবে না, নিচের তলটার উপরেও তাকে পুরোপুরি খুঁজে পাওয়া যাবে না। মানে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি সামান্য, একদম মিনিমাম, কম হলেও কিছু হলেও পাওয়া যাবে, কিন্তু যা পাওয়া যাবে সেটা একদম নেগলিজেবল।
কিন্তু ওই প্লেনটাতে তাকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি কত? 0। মানে ওই দিকটাতে সে, মানে এখানে তুমি তাকে একদম বেঁধে দিয়েছো মনে করো, তাহলে এই দেয়ালটার উপর তার কিছু তো কন্ট্রিবিউশন থাকবে, খুব কম হলেও। নিচের দেয়াল, মানে নিচে যে তলটা আছে তার উপরও কিছু কন্ট্রিবিউশন আছে, কিন্তু ওই দিকের দেয়ালটা বা এই দিকের দেয়ালটা, এই যে দেয়াল দুটো, এই দেয়াল দুটোর উপর তার কোনো কন্ট্রিবিউশন নেই। তার মানে কোন তলে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, না যে তলটার তার কোনো, এখানে এর এক্স এক্সিস আছে তো, তাহলে এক্স ওয়াই তলটাকেও বাদ দিলাম, এক্স জেড তলটাকেও বাদ দিলাম, মানে এই দেয়ালটাকেও বাদ দিলাম, নিচের সারফেসটাকেও বাদ দিলাম, ঠিক আছে? কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে? ওয়াই জেড তলে। মানে যে এক্সিসটার কথা বলবে সেই এক্সিসটা যে তলে থাকবে না সেই তলটাকে লাগিয়ে দেবে, বুঝে গেছে? তাহলে অবশ্যই এটা 2P নয়, এটা 3Pর কথা। ওকে ওকে ওকে, যে কোনো পির কথা, আমরা এখন নোডাল প্লেনের কথা বলছি, ঠিক আছে? আমি নোডাল সারফেস ভাবছিলাম, সরি। তাহলে নোডাল প্লেনের কথা হচ্ছে, তাহলে নোডাল প্লেনে 2P হোক, 3P হোক, 4P হোক, 5P হোক, যে পি হোক না কেন, যা খুশি পি হোক না কেন, কোনো অসুবিধা নেই, সমস্ত পি এর জন্য একটাই তল থাকবে, ঠিক আছে? যদি পি এক্স হয় তাহলে ওয়াই জেড তল, যদি পি ওয়াই হয় তাহলে এখানে ওয়াই নেই, কোথায়? এক্স জেড। তার মানে এক্স জেড তলটা হচ্ছে গিয়ে তার নোডাল প্লেন, বোঝা গেছে? এটা জেড, এটা জেড, এখানে জেড নেই, কোথায়? এক্স ওয়াই। তার মানে এক্স ওয়াই তলটা হচ্ছে নোডাল প্লেন, বোঝা গেছে? যদি এটা 2P হয় তার জন্যও আমার এক্স ওয়াই এক্স জেড প্লেন, যদি এটা 3PY হয় তার জন্যও এক্স জেড প্লেন, ঠিক আছে? এটা যদি 4PZ হয় তার জন্যও এক্স ওয়াই প্লেন। ক্লিয়ার হয়েছে? তার মানে নোডাল সারফেসটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের উপর ডিপেন্ড করছে, কিন্তু নোডাল প্লেনটা শুধুমাত্র অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের উপর ডিপেন্ড করছে, বোঝা গেছে? কোন পিকে নিচ্ছ তার উপর ডিপেন্ড করছে না, কিন্তু নোডাল সারফেসটা তুমি কোন পিটাকে নিচ্ছ বা কোন এসটাকে নিচ্ছ বা কোন ডিকে নিচ্ছ সেটার উপর ডিপেন্ড করবে। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে প্রত্যেকে? তাহলে বলো তো 2px এর টোটাল কটা নোড আছে? টোটাল কটা নোড আছে? দেখো 2px এর কোনো রেডিয়াল নোড বা নোডাল সারফেস নেই, ঠিক আছে? কিন্তু শুধুমাত্র নোডাল প্লেন তো একটা থাকবে, নোডাল প্লেন তো একটা থাকবে। ক্লিয়ার হয়েছে? শুধুমাত্র ওটা এখানে থাকবে। ওকে, বোঝা গেছে? তাহলে এতটা। আচ্ছা, যদি আমি বলি 3px এর টোটাল কটা নোড আছে, দেখো 3px যদি হয় 3px, তার মানে এর একটা রেডিয়াল নোড থাকবে। যদি না ক্যালকুলেশন করতে পারো সঙ্গে সঙ্গে n-l-1 করে নেবে। এখানে 3 প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার মাইনাস p বলছি, তার মানে 1 -1, তার মানে কত হলো? 3 - 2 = 1, তাই তো? তাহলে নোডাল সারফেস আছে একটা। ওকে, আর যেহেতু p এর কথা হচ্ছে, p মানে l এর ভ্যালু হচ্ছে 1, তার মানে তার একটা তল থাকবে, তো নোডাল প্লেন থাকবে। নোডাল সারফেস যেমন হলো, মানে এইটা সারফেসের ওপর যেমন নোডটা থাকলো তেমনি তার একটা নোডাল প্লেন থাকবে, ঠিক আছে? সেটা কি? না px যদি হয় তাহলে yz প্লেন থাকছে, তার টোটাল কটা নোড হয়ে গেল? দুটো। বোঝা গেছে? এইভাবে ক্যালকুলেশন করতে পারবে, বোঝা গেছে? এবার তাহলে টোটালটার ক্যালকুলেশন কি করব? কিছুই না, এটা একটা নোড প্লাস ওটা একটা নোড, মানে নোডাল সারফেস একটা নোড আর নোডাল প্লেন একটা নোড। টোটাল নোড কত হবে? নোডাল সারফেস প্লাস নোডাল প্লেন কত হচ্ছে দেখো তো? টোটাল নোড, টোটাল নোড is equal to nodal surface plus nodal plane. nodal surface মানে কত? n-l-1 প্লাস nodal plane মানে কত? শুধু l, ঠিক আছে? তাহলে n-l-1 প্লাস l, প্লাস l মাইনাস l কাটা গেল, কত হচ্ছে? n-1। তাহলে n-1টা টোটাল নোড থাকবে। তা আরো সোজা হয়ে গেল। এবার তোমাকে যা খুশি বলুক না কেন, মনে করো তোমাকে বললো 3p, এর টোটাল কটা নোড থাকবে? 3p। এবার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দেখো শুধুমাত্র n-1, সিম্পল। তার মানে 3-1, অবশ্যই বলবে দুটো নোড, চোখ বন্ধ করে দুটো নোড। এবার কি কোথায় নোড আছে তখন তুমি ভাববে যে আচ্ছা 3p বলেছে তো, তার মানে 3 যেহেতু তার একটা সারফেসে থাকবে, আরেকটা হচ্ছে গিয়ে প্লেনে থাকবে, নোডাল প্লেন থাকবে। নোডাল প্লেন তো p মানে একটা থাকলোই, আর সারফেসে একটা নোড থাকবে, বোঝা গেছে? যদি তোমাকে বলে দিল মনে করো 4s, 4s এর টোটাল কটা নোড আছে? না n-1, তার মানে কি হচ্ছে কি? এখানে 4 - 1 মানে 3টে নোড। তখনই তুমি বুঝে গেলে আচ্ছা s এর তো l এর ভ্যালু 0, তার মানে কোনো নোডাল প্লেন নেই। s এর ক্ষেত্রে l এর ভ্যালু 0, তার মানে তার নোডাল প্লেন কিছু নেই। তাহলে কি আছে? না নোডাল সারফেস আছে। আমরা দেখতে পাচ্ছি 4s, মানে ওই সার্কুলার পাথের ভেতরে ভেতরে 3টে নোড আছে, 3টে নোড টোটাল নোড। বোঝা গেছে? এরকম ভাবে ক্যালকুলেশনগুলো করবে, বোঝা গেছে? পি ক্লিয়ার হয়েছে? পি হচ্ছে ডাম্বেল শেপ, 0 অ্যান্ড ইনফিনিটির মাঝখানে যে কোনো জায়গায় ইলেকট্রন থাকতে পারে, এবং মাঝে মাঝে নোডাল সারফেস আছে। নোডাল সারফেস কি আমরা কিভাবে ক্যালকুলেট করি? না n-l-1 এই সূত্র দিয়ে ক্যালকুলেট করি। তাহলে 2p তে কোনো নোডাল সারফেস নেই,
3p তে একটা নোডাল সারফেস আছে, 4p তে দুটো আছে, 5p তে তিনটে আছে, এরকম করে n-l-1 থেকে আমাকে দেখতে হবে। এবং p এর যেহেতু কথা হচ্ছে, p এর জন্য অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার 1, তার মানে প্রত্যেকটা p এর জন্য একটা করে নোডাল প্লেন আছে। নোডাল প্লেন মানে কি, যে এক্সিসটাতে ওই p এর অরবিটালটা আছে তার রেসপেক্টে একটা প্লেন আছে, যে প্লেনটাতে ওই ইলেকট্রনটাকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি নেই, 0, সেটা হচ্ছে নোডাল প্লেন। ক্লিয়ার হয়েছে? চলো এবার ডিটা দেখি। চলো তাহলে ডি এর জন্য অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এল এর ভ্যালু কত হবে? ডি এর জন্য হচ্ছে গিয়ে 2, তাই না? তাহলে এম এল এর ভ্যালু বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালু কত হবে? ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালু কত হচ্ছে লেখো, -l টু +l পর্যন্ত কতগুলো হচ্ছে? -2, -1, 0, +1 and +2, মানে 5টা ভ্যালু হচ্ছে, তাই তো? মানে 5টা অরবিটাল আছে এরকম করে, 1 2 3 4 5, 5টা অরবিটাল। আমরা দেখেছিলাম যদি আমার এটা বাইরের ম্যাগনেটিক ফিল্ড হয়, তাহলে এই 5টা অরবিটাল কেমন ভাবে ওরিয়েন্ট করবে, বাইরের ম্যাগনেটিক ফিল্ডের রেসপেক্টে কেমন ভাবে থাকবে। এটা যে আমার মূল বিন্দু হয়, এটা হচ্ছে কি আমার 0, এটা হচ্ছে কি -2, এটা হচ্ছে কি +2, তাই তো? বাকি রইলো কি +1 আর -1। তাহলে এই মাঝামাঝি এই দিকটাতে যাবে +1, আর এইভাবে ওরিয়েন্ট করে থাকবে -1, তাই না? আমরা পড়েছিলাম ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এইভাবে আমাদের অরবিটালগুলো ওরিয়েন্ট করে থাকে। তাহলে এখানে ইলেকট্রনটা কিভাবে থাকে না, এস এর ক্ষেত্রে আমরা দেখলাম ইলেকট্রনটা এমনভাবে ছোটাছুটি করে মেঘটা তৈরি হয় একটা স্ফেরিক্যাল শেপের মতো, তাই না? পি এর ক্ষেত্রে আমরা কি দেখলাম? পি এর ক্ষেত্রে দেখলাম ইলেকট্রনটা এমনভাবে ছোটাছুটি করে যে সেটাকে দেখে একটা ডাম্বেল শেপ লাগে। আর ডি এর ক্ষেত্রে দেখা যায় যে ইলেকট্রনটা ডাবল ডাম্বেল শেপ তৈরি করে ফেলে, মানে ইলেকট্রনটা এমনভাবে ছুটবে যে অরবিটালটা কেমন শেপ পেয়ে যাবে, অরবিটালটা শেপ পাবে ডাবল ডাম্বেল। দুটো ডাম্বেলকে একসাথে পাঞ্চ করে দাও, বোঝা গেছে? দুটো সমান করবে, এটা যতটা করবে এটাও ততটাই করবে। ঠিক আঁকিনি আমি, একটু ছোট করে ডাবল ডাম্বেল, বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? ওকে। বা বোঝা গেছে? এটা মাঝখানে এসে যেন মেসে, একটু খেয়াল রাখবে। বোঝা গেছে? এইরকম ডবল ডাম্বেল শেপে থাকবে। তাহলে এইরকম ডবল ডাম্বেল, এটা একটা অরবিটাল, এটা একটা অরবিটাল, এরকম কটা অরবিটাল থাকবে বলো তো? 5টা, -2 -1 0 +1 +2, 5টা অরবিটাল থাকবে। বোঝা গেছে? 5টা অরবিটাল মানে 5টা ডাবল ডাম্বেল শেপ কোথায় কোথায় থাকবে? এক্সিস আছে 3টে, এক্স ওয়াই অ্যান্ড জেড এক্সিস, ঠিক আছে? প্লেন আছে 3টে, এক্স, তাহলে এক্সিস আছে কটা বললাম? এক্স ওয়াই অ্যান্ড জেড। আর এক্সিস মানে তো এক একটা লাইন, এক একটা লাইনে তো আর এক একটা অরবিটাল থাকতে পারে না, কেননা এটা তো আর পি অরবিটাল নয় যে শুধুমাত্র একটা এক্সিসে বিলং করে যাবে। এটার জন্য আমার দুটো এক্সিস মিনিমাম লাগবে, বা একটা প্লেনও তো লাগতে পারে। প্লেন কটা আছে? এক্স ওয়াই প্লেন আছে, এক্স জেড প্লেন আছে, আর ওয়াই জেড প্লেন আছে। তাহলে 3টে প্লেনে আমার 3টে অরবিটাল থেকে যেতে পারে, তাই তো? প্লেনের মধ্যে এগুলো থাকতে পারে, এই যে পুরো এই অরবিটালটা থাকতে পারে। তাহলে 3টে প্লেনে আমার 3টে অরবিটাল থাকলো, এক্স ওয়াই, এক্স জেড, ওয়াই জেড। তাহলে একটার নাম হলো ডি এক্স ওয়াই, তাকে কেমন দেখতে আঁকো? মনে করো এটা যদি আমার এক্স এক্সিস হয়, এটা হচ্ছে কি আমার ওয়াই এক্সিস, তাহলে এই যে তলটা, এই তলটা হচ্ছে কি আমার এক্স ওয়াই তল, ঠিক আছে? এক্স ওয়াই তল। তাহলে এক্স ওয়াই তলে থাকবে একটা অরবিটাল, বোঝা গেছে? এক্স ওয়াই তলে থাকবে একটা ডি অরবিটাল, এটার নাম হলো ডি এক্স ওয়াই। এখানে একটা লোবের মধ্যে এই যে এই পুরোটা একটা লোব, মানে এই হাফ, মানে একটা যে আমার ডাম্বেল সেট, তাতে ইলেকট্রনটা থাকার প্রবাবিলিটি যদি পজিটিভ হয়, তাহলে সেই মুহূর্তে এটাতে ইলেকট্রন থাকার প্রবাবিলিটি নেগেটিভ। মানে পি এর ক্ষেত্রে আমরা কি করছিলাম? একটা লোবকে পজিটিভ দেখাচ্ছিলাম, অন্যটাকে নেগেটিভ দেখাচ্ছিলাম। এখানে পুরো একটা ডাম্বেলকে পুরোটাই পজিটিভ, তখন অন্য একটা ডাম্বেলকে পুরোটাই নেগেটিভ দেখাবো। ক্লিয়ার হয়েছে? অ্যাগেন বলছি, পজিটিভ নেগেটিভটা কোনো চার্জকে মিন করছে না। কি মিন করছে বলো? যে ইলেকট্রনটা এখন এই মুহূর্তে এখানে থাকা প্রবাবিলিটি পজিটিভ এবং এখানে থাকা প্রবাবিলিটি নেগেটিভ, এইটুকু, ঠিক আছে? সিমিলারলি ডি এক্স ওয়াই যদি একটা প্লেন হয়, তাহলে আরেকটা প্লেন আঁকো, ডি এক্স জেড আঁকো। একই রকম, মনে করো এটা এক্স এক্সিস, এটা হচ্ছে কি আমার জেড এক্সিস, তাহলে এই তলটা হবে
এক্স জেড, মানে এটা মনে করে এক্স ওয়াই প্লেন যদি হয়, এখানে যদি আমার একটা অরবিটাল থাকে, সিমিলারলি নিচের ফ্লোরটাতে আমার একটা অরবিটাল আছে, ঠিক আছে? তাহলে সিমিলারলি এখানে আরেকটা আঁকো, ডবল ডাম্বেল, এটা একটা ডাম্বেল, এটা একটা ডাম্বেল। এটা পুরোটা পজিটিভ যদি করি, এটা নেগেটিভ করলাম, কোন দিকটা পজিটিভ কোন দিকটা নেগেটিভ কোনো ম্যাটার করছে না, যে কোনো একটা পুরোটা পজিটিভ, যে কোনো একটা পুরোটা নেগেটিভ। ক্লিয়ার? ওকে। তাহলে এটা কোথায় থাকলো না এক্স জেড প্লেনে আছে, এটাকে আমি বললাম ডি এক্স জেড। সিমিলারলি আরেকটা কি আঁকবো, ডি ওয়াই জেড আঁকবো, ডি ওয়াই জেড আঁকো, ঠিক আছে? মনে করো এটা ওয়াই এক্সিস, এটা আমার ওয়াই জেড এক্সিস। তাহলে এই প্লেনটা হচ্ছে ডি ওয়াই জেড, তাহলে এটা হয়ে গেল ডি ওয়াই জেড। এইটা পুরোটা পজিটিভ, এটা হচ্ছে কি নেগেটিভ। ক্লিয়ার? বোঝা গেছে? পজিটিভ বোঝা গেছে? তাহলে তিনটে অরবিটাল আমার হলো, 1 2 3, তিনটে অরবিটাল হলো। এখনো কটা অরবিটাল বাকি আছে? দুটো। তো প্লেন তো আমার সব শেষ, তিনটে প্লেন হয়ে গেল, তাই না? আমার 3 ডাইমেনশন এটা, এটা তিনটে, মানে তিনটে যে প্লেন, এটা ভালোভাবে যদি 3 ডাইমেনশনাল কিছু থাকে তাহলে বোঝাতে সুবিধা হবে। এটা মনে করো এটা একটা এক্সিস, এইদিকে একটা এক্সিস আছে, আর এই সাইডে আবার একটা এক্সিস আছে। তাহলে এইটা একটা প্লেন, এইটা একটা প্লেন, আর এইটা একটা প্লেন, ঠিক আছে? তাহলে তিনটে প্লেন আছে, তিনটে প্লেনে তিনটে অরবিটাল দখল করে ফেলেছে, জায়গা দখল করে ফেলেছে, নিয়ে ফেলেছে। এখনো দুটো অরবিটাল আছে, আর কি কি বাকি আছে? মাত্র তিনটে এক্সিস বাকি আছে, এক্স এক্সিস, ওয়াই এক্সিস অ্যান্ড জেড এক্সিস। কোথায় থাকবে? এখনো দুটো অরবিটাল, এই এক্সিস গুলোতে কি থাকবে? দেখা যায়। তাহলে থাকবে তো ডাবল ডাম্বেল শেপে। তাহলে দেখো দুটো এক্সিসেও তো থাকতে পারে, এরকম একটা এক্সিস, এরকম একটা এক্সিস, ডাবল ডাম্বেল শেপ থাকতে পারে কিনা? থাকতে পারে নিশ্চয়ই। এখানে আঁকবো, আঁকছি। মনে করো এটা যদি আমার এক্স এক্সিস হয়, এটা যদি আমার ওয়াই এক্সিস হয়, তাহলে এই এক্সিস গুলোতে আমার একটা ডাবল ডাম্বেল সেট থাকবে, থাকবে এইভাবে। এইটাকে আমরা বলছি এক্স আর ওয়াই এর মধ্যে আছে তো, তাহলে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। মনে রাখবে এই ডি এক্স ওয়াই যেটা, সেটা হচ্ছে প্লেন, আর ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার যেটা, সেটা হচ্ছে কি আমার এক্সিসের ওপর আছে দুটো, মানে অরবিটাল, মানে দুটো অরবিটাল না, সরি ভুল বলছি, একটা অরবিটাল, একটা অরবিটাল তো ডাবল ডাম্বেল, মানে দুটো ডাম্বেল দুটো এক্সিসে আছে, একটা এক্স এক্সিসে একটা ওয়াই এক্সিসে, তাকে আমরা বলছি ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবার তোমরা আমাকে প্রশ্ন করতেই পারো যে ম্যাম এই যে ডি এক্স ওয়াই, ডি এক্স জেড, ডি ওয়াই জেড, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই টার্মগুলো এলো কোথা থেকে? এই টার্মগুলো প্রত্যেকটা আসছে কোয়ান্টাম মেকানিক্স থেকে, ঠিক আছে? কোয়ান্টাম মেকানিক্স যখন তোমরা পড়তে শুরু করবে, কোয়ান্টাম কেমিস্ট্রি, তখন দেখবে এগুলো তোমরা নিজেরাই বানাতে পারছো। এখন যদি আমি কোয়ান্টাম কেমিস্ট্রি নিয়ে পড়াতে শুরু করি, তোমাদের মাথার উপর দিয়ে সব যাবে, কিচ্ছু বুঝতে পারবে না। সেই জন্য জাস্ট প্রথমে এই কনসেপ্টটা তৈরি করো, পরে কোয়ান্টামের কনসেপ্ট তৈরি করবে, ঠিক আছে? ওকে। তাহলে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে আরও একটা অরবিটাল আমার হয়ে গেল। এখনো বাকি আছে একটাই মাত্র অরবিটাল, এবং বাকি আছে শুধুমাত্র জেড এক্সিস। দেখো তো এটা হতে পারে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, যেমন হলো, আমি এটা মুছে দিচ্ছি, ঠিক আছে? এগুলো তোমাদের খাতায় নিশ্চয়ই লেখা থাকলো। সিমিলারলি ডি এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর ডি জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই দুটো অরবিটালও তো হতে পারে। ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা যেমন হলো, ঠিক সেই রকম এই দুটো অরবিটালও তো হতে পারে। তাহলে কোনটা হবে? এই অরবিটালটা হবে না এই অরবিটালটা হবে? মাত্র একটাই অরবিটাল বাকি আছে আলোচনার বিষয়ে, আর এই দুটো প্রবাবিলিটি আছে। তাহলে কোনটা এটাকে স্যাটিসফাই করবে? এটা হয়ে গেল আমার ডি এক্স ওয়াই প্লেনে আছে, এটা হয়ে গেল ডি ওয়াই জেড প্লেনে আছে, এটা হয়ে গেল ডি এক্স জেড প্লেনে আছে, এটা হয়ে গেল ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্সিসে আছে, এক্স আর ওয়াই এক্সিসে আছে। এখানে কোনটা ফিল আপ করবে? এটার নাম কি হবে? এটার নাম হবে, দেখো ডি জেড স্কোয়ারটা প্রায়োরিটি পাচ্ছে, তো এখানেও ডি জেড স্কোয়ার আছে, এখানেও ডি জেড স্কোয়ার আছে। যেহেতু জেড এক্সিসটা ফাঁকা আছে, সেহেতু আমরা ডি জেড স্কোয়ারটাকে প্রায়োরিটি দেবো। তার মানে সাপোজ এটা যদি আমার জেড অরবিটাল, মানে জেড এক্সিস হয়, তার মানে একটা ডাম্বেল জেড এক্সিসে থাকলো, আরেকটা ডাম্বেল, ডাবল ডাম্বেল শেপ হয়, আরেকটা ডাম্বেল কোথায় থাকবে? এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার, এই দুটোই আমার একটা এক্স এক্সিসে থাকবে, আরেকটা ওয়াই এক্সিসে, এরকম করে থাকবে। বোঝা গেছে? যেহেতু জেড এক্সিস ছাড়া আর কোনো জায়গা নেই, তাই জেড এর জন্য যে অরবিটালটা হবে সেটা অনেক
বড় হয়ে যাবে সাইজে। আর বাকি যে অরবিটাল, এই দুটো প্রবাবিলিটি তো থাকতে পারে, এই দুটো প্রবাবিলিটি হওয়ার তো থাকতে পারে, তাই না? দুটোই হওয়ার সম্ভাবনা আছে, তাহলে দুটোই হবে কিন্তু সাইজে অনেক ছোট ছোট হবে। তাহলে এই জিনিসটাকে আমরা এইভাবে না এঁকে কেমন ভাবে আঁকি, আমরা এইভাবে আঁকি। এটা লিখলাম জেড, আর এই যে নিচে এরকম ছোট ছোট করে আঁকলাম সেইটাকে আমরা এইভাবে আঁকবো, মানে ওটাকে বলবো জেড এক্সিসটাকে ঘিরে ওই অরবিটালটা আছে। কথাটা বোঝা গেছে? মানে এইভাবে না এঁকে আমরা এইভাবে আঁকবো। এবং আমরা এটাও বলে দেবো, মেনশন করে দেবো যে ইলেকট্রনটা দেখো জেড এক্সিস ছাড়া আর তো কোনো জায়গা নেই যেখানে ইলেকট্রনটা থাকতে পারে বা অরবিটালটাই থাকতে পারে। তার মানে ইলেকট্রনটা সব সময় হামেশাই এই জায়গাটাতেই থাকার সম্ভাবনা প্রবল, মানে এটা হচ্ছে পজিটিভ। আর এই জায়গাগুলোতে থাকার প্রবলিটি একদমই নেগেটিভ। তাই সব সময় যখনই তোমরা লিখবে তখন এই জায়গাটাকে পজিটিভ দেখাবে এবং এই যে ঘিরে দেখালে এই জায়গাটাকে নেগেটিভ দেখাবে। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? তাহলে আশা করি ডি এর অরবিটাল শেপটা তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে ক্লিয়ার হয়েছে প্রত্যেকে? তাহলে এবার আসি নোডের কথায়। তাহলে এইটা হয়ে গেল কি না ডি জেড স্কোয়ার, এটার নাম দিয়ে দিলাম ডি জেড স্কোয়ার, আর পাশে কিছুই নেই। তার মানে এই দুটো পাঞ্চ করে কি হয়ে গেল ডি জেড স্কোয়ার। তাহলে এটার নাম হচ্ছে ডি জেড স্কোয়ার বা এটার নাম হচ্ছে ডি জেড স্কোয়ার। তুমি যখন আঁকবে এটা না এঁকে এটাই আঁকবে। বোঝা গেছে? তাহলে পাঁচটা অরবিটাল কেমন শেপের হয় তোমরা আশা করি বুঝতে পেরেছো। ওকে, এইবার আসছি নোডাল সারফেস। তাহলে নোডাল সারফেসের সূত্রটা কি ছিল? নোডাল সারফেস বা শুধু নোড আমরা যাকে বলছিলাম সেটা সূত্রটা ছিল n-l-1। তাহলে ডি কোথা থেকে হয়? 1 এর ডি হয় না, 2 এর না, 3 এর ডি হয়, তাই তো? তাহলে 3d হতে পারে, 4d হতে পারে, 5d হতে পারে, 6d হতে পারে। তোমরা এতক্ষণ ক্যালকুলেশন করাটা শিখে গেছো। তাহলে বের করো তো 3d তে কটা নোড হচ্ছে, দেখো তো চটপট করা নোড হচ্ছে একটা না, যার একটা হচ্ছে সে ভুল ক্যালকুলেশন করেছো। n এর ভ্যালু হচ্ছে গিয়ে 3 মাইনাস l, d এর ক্ষেত্রে l এর ভ্যালু কত? 2 মাইনাস 1, তার মানে কত হচ্ছে 0। মানে 3d তে अगेन কোনো নোডাল সারফেস নেই, 3d তে কোনো নোডাল সারফেস নেই। ক্লিয়ার? ওকে, 4d তে দেখো তো কত হবে? 4 মাইনাস 2 মাইনাস 1, তাহলে 2 মাইনাস 1 সমান 3, তার মানে এটা কত হচ্ছে 4 মাইনাস 3 সমান 1। একটা নোডাল সারফেস কিভাবে আঁকতে হয় বুঝেই গেছো, এরকম করে আঁকবে। এটা একটা নোডাল সারফেস এরকম। ম্যাম আপনি যে চারটে আঁকলেন, কে কে বললে চারটে আঁকলাম? চারটে আঁকিনি, এই পুরোটাই একটাই অরবিটাল। তার মানে এই জায়গাগুলোতে থাকার ইলেকট্রনটা থাকার প্রবাবিলিটি কি হয়ে গেল না 0। তাই এই পুরোটা চারটে নয়, পুরোটা একটাই। ক্লিয়ার? ওকে, তাহলে 5d তে কত হবে? 5 মাইনাস अगेन 2 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 2, দুটো হবে। এটা যদি 4d হয় তাহলে এরকম একটা দেখালাম, যদি 5d হয় তাহলে সিমিলারলি দুটো দেখাবে এরকম করে। তাহলে একটা নোট দুটো নোট, বোঝা গেছে? দুটো নোট। সিমিলারলি 6d তে তিনটে হবে এবং শেপটাকে আরেকটু মানে সাইজটাকে আরেকটু ইনক্রিজ করবে, কারণ 3d এর চাইতে অটোমেটিক্যালি 4d টা কি হবে সাইজে বড় হবে, তার তুলনায় 5d টা আরেকটু বড় হবে, 6d টা আরেকটু বড় হবে। সেই জন্য নোডের পরিমাণটাও ইনক্রিজ করছে। কোন নোড না নোডাল সারফেস। ক্লিয়ার? আর নোডাল প্লেন, এবার নোডাল প্লেন। নোডাল প্লেন, তাহলে নোডাল প্লেন এখানে ডি এর ক্ষেত্রে এল এর ভ্যালু কত না 2, তার মানে নোডাল প্লেন কতগুলো থাকবে? দুটো থাকবে। কথাটা বোঝা গেছে? দুটো থাকবে, দুটো করে নোডাল প্লেন থাকবে। ওকে, তাহলে কোথায় কোথায় থাকবে চলো দেখা যাক। মনে রাখবে আগেরটা যেমন একটা এক্সিসে বিলং করছিল না, পিটা আমরা দেখছিলাম এক্সিসে বিলং করছিল অরবিটালটা, তার রেসপেক্টে একটা প্লেন পাচ্ছিলাম যেখানে ইলেকট্রনটা থাকার প্রবাবিলিটি 0, সেটাই তার নোডাল প্লেন। এখানে একই কথা কিন্তু দুটো প্লেন পাওয়া যাবে, দুটো করে প্লেন পাওয়া যাবে। ঠিক আছে, দুটো প্লেন কোথায় পাওয়া যাবে? মনে করো এখানে যদি আমার একটা অরবিটাল থাকে, এটা যে প্লেনই হোক না কেন, এই 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 তলটাতে যদি আমার মানে অরবিটালটা থাকে, ঠিক আছে, তাহলে এটার রেসপেক্টে এইরকম 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে দুটো প্লেন পাবো, যে প্লেনগুলোতে ইলেকট্রনটা থাকার প্রবাবিলিটি 0। কথাটা বোঝা গেছে? দুটো প্লেন থাকবে। কিভাবে মানে বের করবো? কিছুই নেই, দেখো ডি এক্স ওয়াই, পরেরটা ডি এক্স জেড, তারপরেরটা ডি ওয়াই জেড, তারপরেরটা ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর তারপরটা ডি জেড স্কোয়ার। এঁকে নাও, প্রত্যেকটা এঁকে নাও পরপর, বা তোমাদের খাতাতে আঁকাও আছে, আমি তো মুছে দিলাম, আমি একবার এঁকে নিচ্ছি। কোথায় বললাম 45 ডিগ্রি কোণ করে থাকবে নোডাল প্লেনটা, সরি ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটা আমি একটু ভুলে ফেললাম। ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটা কোথায় থাকবে বললাম?
এক্সিসের ওপর, তাই না? ওকে, এটা হচ্ছে কি এক্স এক্সিস, এটা হচ্ছে কি ওয়াই এক্সিস, আর এটা জেড বাদুর ঝোলার মতো এটা ঝুলবে, তাই না? ওকে, তাহলে দেখো ডি এক্স ওয়াই, এটা আমরা কিভাবে মনে রাখবো, কোন এক্সিসগুলো হবে? এটা মনে রাখা আরো সোজা, এক্স আর ওয়াই কোন এক্সিসটা নেই? জেড এক্সিসটা নেই। দুটো প্লেন আছে বললাম, তাহলে দুটো জেড লিখলাম। ওকে, একবার এক্স জেড লেখো, একবার ওয়াই জেড লেখো। এই যে এক্স জেড একবার লেখো, একবার ওয়াই জেড লেখো। তার মানে এই দুটো প্লেন আছে, এই দুটো প্লেনের মধ্যে এই ইলেকট্রনটা থাকার প্রবাবিলিটি 0। বোঝা গেছে? এটা যে অরবিটাল, এটা ডি এক্স ওয়াই অরবিটাল, ডি এক্স ওয়াই তে যে ইলেকট্রনটা থাকবে সেই ইলেকট্রনটাকে এক্স জেড অ্যান্ড ওয়াই জেড এই দুটো অরবিটালে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি 0। বোঝা গেছে? সিমিলারলি এক্স জেড আর ওয়াই জেড, মানে সরি এক্স জেড ডি এক্স জেড, তাহলে এখানে কোন দুটো প্লেন পাবো? হ্যাঁ, এখানে কোন এক্সিসটা নেই, ওয়াইটা নেই, তাহলে ওয়াইটা দুটো প্লেন বলছি তো, তাহলে দুটো ওয়াই লিখলাম। একবার লেখো এক্স ওয়াই, একবার লেখো এক্স জেড, এইটা জেড ওয়াই, ভুলবো না। মানে ওয়াইটা প্রথমে লিখে দিলাম, একবার এক্স কে তার সামনে লিখে দাও, একবার জেড কে তার সামনে লিখে দাও, মানে এক্স ওয়াই আর ওয়াই জেড বা জেড ওয়াই। ওয়াই জেড লেখাই ভালো নাকি, জেড তো পরে থাকে, তাহলে ওয়াই জেড লেখো, কোনো অসুবিধা নেই, ওয়াই জেড হয়ে গেছে। সিমিলারলি এখন এখানে এক্স নেই, তাহলে এক্স লিখলাম, দুটো প্লেনের জন্য দুটো, তাহলে একটা হচ্ছে কি এক্স ওয়াই প্লেন আর একটা হচ্ছে কি এক্স জেড প্লেন। বোঝা গেছে? এই ওয়াইটাকে একবার এর সাথে গুণ করে দিলাম আর জেডটাকে একবার এর পাশে লিখে দিলাম, তাহলে তো হয়ে গেল এক্স ওয়াই প্লেন আর এক্স জেড প্লেন। ক্লিয়ার? তাহলে সিমিলারলি এটাকে কি করবো? এটা তো হচ্ছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, কিছুই না, এক্স আর ওয়াই দুটো প্লেন আছে, এক্স আর ওয়াই দুটো অরবিটাল আছে, কে নেই? না জেড নেই, একই কথা। তাহলে এটা হচ্ছে কি আমার এক্স জেড আর ওয়াই জেড, এই দুটো প্লেন হচ্ছে তার নোডাল প্লেন, মানে এই দুটো প্লেনের ওপর এই ইলেকট্রনটাকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি 0, খুঁজে পাওয়া যাবে না, এই দুটোই হচ্ছে এর নোডাল প্লেন। সিমিলারলি এটা জেড, তো তাহলে এক্স ওয়াই অ্যান্ড এক্স জেড বা ওয়াই জেড যে কোনো একটা অরবিটাল হতে পারে, যে কোনো একটা প্লেন হতে পারে, ঠিক আছে? মানে এরও দুটো প্লেন থাকে, তার মধ্যে এক্স ওয়াইটা তো বটেই, এক্স ওয়াই প্লেনটা তো অবশ্যই, তার সঙ্গে এক্স জেডও হতে পারে, ওয়াই জেডও হতে পারে, সেটা ডিপেন্ড করবে, ঠিক আছে? তাহলে ক্লিয়ার হয়েছে এতগুলো, এবং প্রত্যেকটা পজিটিভ আর নেগেটিভ সাইনটা মাস্ট। এরা চার্জ নয়, এরা কি না, এরা শুধুমাত্র বোঝাচ্ছে যে ইলেকট্রনটা এই মুহূর্তে ওখানে থাকবে, পজিটিভ নেগেটিভ, এরা কোনো চার্জ নয়। তাহলে ডি ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে? তাহলে তোমাকে ধরো যদি আমি বলি যে 5D এর টোটাল নাম্বার অফ নোড কত, টোটাল নাম্বার অফ নোড কিভাবে ক্যালকুলেশন করবেন বললাম, n-1, একটু আগেই বললাম n-1, বা যদি মনে না পড়ে কি করবে, নোডাল সারফেস প্লাস নোডাল প্লেন যোগ করে দেবে, নোডাল প্লেন মানে শুধু n, নোডাল সারফেস মানে হচ্ছে n-l-1, তাহলে কত হবে না n-1 টোটাল লোড n-1, তাহলে 5D এর জন্য কত হবে n-1, এই তো 5 আছে, তার মানে 5 - 1 = 4। তাহলে দেখো তো চারটে নোড কিভাবে পাওয়া যায়, তাহলে দেখো চারটে নোড, ডি মানে এখানে এল এর ভ্যালু হচ্ছে 2, তাহলে এল এর ভ্যালু 2 মানে তার নোডাল প্লেন দুটো আছে, হয়ে গেল। এখন পড়ে রইল 3টে, তার মানে নোডাল সারফেস থাকবে 3টে, n-l-1 করে দেখো, n-l-1 কত হচ্ছে, n মানে 5 মাইনাস l মানে হচ্ছে কি 2 আর -1, তার মানে কত হচ্ছে কি, ঠিক করলাম? তাহলে 5 মাইনাস 2 মাইনাস 1, 2 আর 3 সমান 2, চারটে, এই যে এখানে দুটো এখানে দুটো, তাহলে টোটাল 4টে। ক্লিয়ার হয়েছে? তোমাকে যদি বলি 7P তে টোটাল নাম্বার অফ নোড কটা এবং কি কি নোড আছে, মনে করো বললাম 7P, তাহলে 7P তে টোটাল নাম্বার অফ নোড কত না n-1 টোটাল নাম্বার অফ নোড, তার মানে 6টা নোড আছে। কি কি নোড আছে, কি কি নোড আছে? পি মানে এল এর ভ্যালু কত 1, তার মানে একটা নোডাল প্লেন আছে, একটা নোডাল প্লেন আছে। ওকে, পি মানে একটা নোডাল প্লেন, এল এর ভ্যালু। ওকে, তাহলে বাকি রইল কটা 5টা, পি মানে 5, তাহলে 5টা নোডাল সারফেস আছে, 5টা নোডাল সারফেস আছে, তার মানে পি আসবে, নোডাল সারফেস 5টাই থাকবে নাকি, n-l-1, তাহলে 7 মাইনাস এখানে পি, এল এর ভ্যালু হচ্ছে 1 - 1, তার মানে হচ্ছে কি 5, 7 - 2 সমান 5। বুঝে গেছে? তাহলে 5টা হচ্ছে কি নোডাল সারফেস আর একটা হচ্ছে কি নোডাল প্লেন, তাহলে টোটাল 6টা। তাহলে আশা করি তোমাদের নোডাল প্লেন, নোডাল সারফেস বা টোটাল নোড সম্পর্কে আর কোনো প্রবলেম নেই।
তাই এখানে আমাদের অরবিটাল বা 3D কনসেপ্ট, যেটা অরবিটালের এসপিডি, এই তিনটে অরবিটালের যে 3D কনসেপ্ট, সেটা এখানে আমাদের শেষ হচ্ছে। এবং এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, তাহলে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে ম্যাম এফটা আমরা জানি এসপিডিএফ, মানে এল এর ভ্যালু যখন 3 তখন হচ্ছে কি এফ, তাহলে আমরা তো এল এর ভ্যালু 2 অব্দি পড়লাম, তাহলে 3টা সেটা আমরা পড়বো না? না, সেটা পড়ার কোনো দরকার নেই, কারণ ডিটাই দেখো এত কমপ্লিকেটেড, ঠিক আছে, ডিটা মোটামুটি একটু কমপ্লিকেটেড, এফটা আরও বেশি কমপ্লেক্স, এফটার মধ্যে আরও অনেক বেশি কমপ্লিকেশনস আছে, তাহলে সেই জন্যে এফটাকে সেইভাবে ভালোভাবে বুঝতে পারা যায় না, ঠিক আছে, সেই জন্য আমরা এফটাকে ইগনোর করে যাই। আর এফ অরবিটালটা খুব বেশি মানে রিয়েকশন মেকানিজমে ইনভলভ হয় না, মানে রিয়েকশন করে না কারোর সাথে, খুব বেশি এফ অরবিটালটা রিয়েকশন করে না, খুব বেশি করে না, করে পরে দেখতে পাবে করে, কিন্তু খুব কম করে, ঠিক আছে, সেই জন্য আমরা এফটাকে, এফের মানে শেপটাকে আমরা বলি সেটাকে খুব বেশি ক্যালকুলেট করা যায় না, মানে তার শেপটা কেমন সেটা পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না। তাহলে এস এর শেপ কি হলো? স্ফেরিক্যাল শেপ। পি কি হচ্ছে? ডাম্বেল। ডি হচ্ছে ডাবল ডাম্বেল। এবং প্রত্যেকটা নোড সম্পর্কে ক্লিয়ার হলো। দু রকমের নোড হয়, একটা হচ্ছে নোডাল সারফেস, একটা হচ্ছে নোডাল প্লেন। নোডাল প্লেন যেটা, সেটা সমস্ত পি মানে সমস্ত এল অরবিটালের জন্য ফিক্সড, এস এর কোনো নোডাল প্লেন নেই। পি এর একটা করে নোডাল প্লেন আছে, যেহেতু পি এর এল এর ভ্যালু 1, তার মানে একটা নোড আছে। ডি এর যেহেতু এল এর ভ্যালু 2, তার মানে দুটো নোড আছে। আচ্ছা, এফটা তো 3টে নোড থাকবে, এইভাবেই যাবে, ঠিক আছে, সেটা 3p হোক, 4p হোক, 5p হোক, প্রত্যেকের জন্য একটাই নোডাল প্লেন থাকবে। ডি যদি হয় 2, তার মানে 3d হোক, 4d হোক, 5d হোক, দুটোই নোডাল প্লেন থাকবে। কোথায় চেঞ্জ হয়? নোডাল সারফেসে চেঞ্জ হয়। নোডাল সারফেসের ইকুয়েশন কি না, n-l-1, এখানে n এর ভ্যালু ঢুকে যাচ্ছে, তার মানে 3dর জন্য আলাদা ভ্যালু দেবে, 4dর জন্য আলাদা ভ্যালু দেবে, 5dর জন্য আলাদা ভ্যালু দেবে, এইভাবে ক্যালকুলেট করবো। এবং টোটাল নোড কত হয়ে গেল না, নোড মানে নোডাল সারফেস, নোডাল সারফেসকে আমরা প্লেন নোডও বলতে পারি, তাহলে নোডাল সারফেস প্লাস নোডাল প্লেন, এই দুটোকে যোগ করলে আমরা ইকুয়েশন পাচ্ছি n-1, এটাই হচ্ছে কি তার জন্য টোটাল নাম্বার অফ নোড। ওকে, ক্লিয়ার হয়েছে? আশা করি তোমাদের আর কারোর এখানে কোনো রকম প্রবলেম নেই। ওকে, তোমাদের যদি ক্লাসটাকে ইউজফুল মনে হয় অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এবং নিজেরা অবশ্যই পড়াশোনা করো। স্টে টিউনড।